নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। বিশ্বযুদ্ধে ব্রাজিলে আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এক একটা শহরের এক একটা প্রতীক থাকে, আর অনেক সময় সেই প্রতীক শহরের গণ্ডি পেরিয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে রাষ্ট্রের প্রতীক হয়ে ওঠে। কলকাতার এক সময় হাওড়া ব্রিজ ছিল, আর এখন ব্রাজিল বললেই যে ছবিটা নিঃসন্দেহে আপনার চোখে ভাসে সেটা কবি সুমনের কথা ধার করে বলতে হয় 2 হাত প্রসারিত ঈশ্বর পুত্রের একটা মূর্তি। রিও শহরের সবথেকে পরিচিত এই প্রতীক কার্যত এই বিশ্বকাপের ব্রাজিলের সবথেকে বড় প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই বিশ্বকাপে যারা আসছেন ব্রাজিলে, তারা অন্তত একবার এই রিও শহরের ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তি দেখতে একবার আসছেন। এরা পর্তুগিজ ভাষায় একে বলেন, অনেক কষ্ট করে উচ্চারণটা শিখেছি তাই আপনাদের শুনিয়েই ছাড়ব। ক্রিস্তো রিদেন্টর। এই ক্রিস্তো রিদেন্টর বা ক্রাইস্ট দ্য রিডেমারের মূর্তি নিঃসন্দেহে ব্রাজিলের সবথেকে পরিচিত প্রতীক। এই মূর্তির উচ্চতা 98 ফিট। আপনাদের একটা মজার কথা বলি, এই গোটা রাস্তাটা 3 ভাবে আসা যায়। এক হচ্ছে পায়ে হেঁটে, 2 হচ্ছে গাড়িতে বা ট্যাক্সিতে, এবং 3য় ট্রামে। অসাধারণ সেই ট্রাম যাত্রা। এরা পর্তুগিজ ভাষায় ট্রামকে ট্রেন ধরনের একটা উচ্চারণ করেন, যার ফলে ভারতীয় কানে ট্রামকে ট্রেন ভুল হতে পারে, কিন্তু ভুল করবেন না, এটি ট্রাম। সময় একটু বেশি লাগে, সবথেকে বড় কথা বহু জায়গায় থামা যায় না, একটানা চূড়োয় উঠে আসতে হয়, কিন্তু যাত্রাটা অসাধারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু সবথেকে অসাধারণ এই সুবিশাল মূর্তি, যা কার্যত ব্রাজিল ওয়ার্ল্ড কাপের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মূর্তির সঙ্গে কোথাও জড়িত আছে ব্রাজিলিয়ানদের জাত্যাভিমানের কথা। তার কারণ 1922 সালে এই মূর্তি ভিত্তিপ্রস্তর যেদিন স্থাপিত হয়, সেই দিন ব্রাজিল পর্তুগিজদের হাত থেকে স্বাধীন হলো, স্বাধীনতা পেল। তাই এই 1922 সালের 4 এপ্রিল ব্রাজিলীয় স্বাভিমানের, ব্রাজিলীয় আত্মাভিমানের একটা প্রতীক হিসেবে এই মূর্তিকে দেখা হয়। নিঃসন্দেহে এই মূর্তি অনেকক্ষণ উঁচু হয়ে যদি দেখতে হয় আপনাকে, আপনার ঘাড় ব্যথা করে উঠবে, কিন্তু ব্রাজিলীয় জাত্যাভিমান যে কোন উচ্চতায় পৌঁছেছে, নিঃসন্দেহে এই মূর্তি তার প্রতীক। আপনাদের বলে রাখি, আর্ট ডেকো স্টাইলে নির্মিত হয়েছে এই মূর্তি। 98 ফুটের সুবিশাল ঈশ্বরপুত্রের এই মূর্তি, 2 হাত প্রসারিত, কংক্রিট এবং সোপস্টোন দিয়ে এই যিশু মূর্তি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বলে গণ্য করা হয়। ভ্যাটিকান কক ট্রেনে মূর্তির পাদদেশে পৌঁছানো যায়, তারপর ধাপে ধাপে অগুন্তি সিঁড়ি বেয়ে উঠে আসা যায়। আধুনিক এলিভেটর আর এসকালেটরও বসানো হচ্ছে, আর কয়েক বছরের মধ্যে তা পূর্ণাঙ্গ চেহারা পাবে। ব্রাজিলের রিও শহরের কোরকোভাদো পাহাড়ের ক্রাইস্ট দ্য রিডিমারের সঙ্গে কোথায় যেন একটা যোগ আছে আটলান্টিক পেরিয়ে পূর্ব ইউরোপের পোল্যান্ডের। পোলিশ ফরাসি ভাস্কর পল ল্যান্ডস্কির হাতে 9 বছর ধরে গড়ে ওঠা এই মূর্তি 2010 পর্যন্ত বিশ্বের উচ্চতম শিল্পকর্ম হিসেবে বিবেচিত হতো। আরও একটি বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গী যোগ আছে রিওর যিশুর, বজ্রপাতে। 2008 ও 2014-এ 2 বার বাজ পড়ে 60,000-এরও বেশি পাথরের টুকরোর সাহায্যে গড়ে ওঠা এই মূর্তির ওপর। এখানে একটা মজার দৃশ্য দেখা যায়, জানেন? এইভাবে মাটিতে শুয়ে সঙ্গী বা সঙ্গিনীর জন্য দুর্ধর্ষ একটা অ্যাঙ্গেল বের করার চেষ্টা করছেন তারা চাইছেন যে ঈশ্বর পুত্রের সঙ্গে একবার না একবার কোনো না কোনো ফ্রেমে, কোনো না কোনো অ্যাঙ্গেলে তাদের ছবিটা একেবারে স্মৃতিতে অক্ষয় হয়ে থাকুক। সেই জন্য এই বিশাল মূর্তির সামনে অনেকেই একেবারে শটান শুয়ে পড়েন এবং শুয়ে শুয়ে ক্যামেরার অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করেন। ব্রাজিলে ডেঙ্গির কথা আপনাদের আগেই বলেছি, এছাড়া ইয়েলো ফিভার এবং আইন শৃঙ্খলার সমস্যা। আমরা যখন ব্রাজিল আসছিলাম, আমরা আইন শৃঙ্খলা নিয়ে ইন্টারনেটে নানা রকম বিভ্রান্তিমূলক কথা পড়েছিলাম, কিন্তু তারপর এখানে এসে ডেঙ্গির কথা জানলাম। ইয়েলো ফিভারের তো ভ্যাকসিন নিতে হয়েছে, যা কার্যত বাধ্যতামূলক, কিন্তু বিশ্বাস করুন, না ডেঙ্গি, না ইয়েলো ফিভার, না আইন শৃঙ্খলা, কোনো কিছুই ব্রাজিলের সমস্যা নয়। ব্রাজিলের আসল সমস্যা, অন্তত আমাদের মতো যারা ভারতীয় পর্যটক আসছেন তাদের পক্ষে
ভাষা। তার কারণ এক বর্ণ ইংরেজি এখনও 95% মানুষ বলতে পারেন না, যদিও ব্রাজিল প্রশাসন দাবি করেছে যে প্রত্যেক শহরবাসীর একটা বড় অংশকে বিশ্বকাপ উপলক্ষে তারা ভাষার শিক্ষা দিয়েছেন, ইংরেজি শিখিয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ অন্তত আমরা পাচ্ছি না। বোঝানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারা আন্তরিকতার সঙ্গেই বুঝতে চাইছেন, কিন্তু তারপর যখন ব্যর্থ হচ্ছি তখন মনে হচ্ছে হয় আমরা বাংলা, হিন্দি বা ইংরেজি ভুলে যাব অথবা তারা পর্তুগিজ ভুলে যাবেন। সুতরাং যদি একান্ত ঠেকায় পড়েন তাহলে বাংলাতেই কথা বলবেন, কিছুটা তারা বুঝলেও বুঝতে পারেন, তার কারণ ভাষা তো সার্বজনীন, ভাষা ইউনিভার্সাল। সুতরাং আবেগ যদি ইউনিভার্সাল হয় তাহলে ভাষা তার কোনো অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু ব্রাজিলে পা দিয়ে নিঃসন্দেহে একটা সমস্যায় আপনার কপালে ভাঁজ পড়বে, সেটা ভাষার সমস্যা, ভাষা না বোঝার সমস্যা। অবশ্য এখন আইফোন কিংবা অন্যান্য ইন্টারনেটের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে ভাষা অনুবাদ করে নিতে পারবেন, কিন্তু সব জায়গায় ইন্টারনেট কানেকশন যদি না থাকে সেখানে আপনার বিপদ বাড়বে বই, কমবে না। কিন্তু যাই হোক, সব মিলিয়ে একটা রোদ ঝলমলে দিনে এই ক্রাইস্ট দ্য রিডেমারের সামনে দাঁড়িয়ে অসাধারণ একটা অভিজ্ঞতার শরিক হলাম আমি এবং আমার সঙ্গে আপনারা সবাই। নানা দলের সমর্থকরা আসতে শুরু করেছেন, বাংলা এবং মেক্সিকো এক হয়ে গেছে। বিভিন্ন দলের সমর্থকরা ইতিমধ্যেই রিও শহরে আসতে শুরু করেছেন। যেমন এরা মেক্সিকো থেকে এসেছেন, ইংরেজি বলতে পারেন না, কিন্তু মেক্সিকো জমিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ব্রাজিলে কিন্তু মেক্সিকানরাই দলে ভারী, অন্তত তারা আগে এসে পৌঁছেছে। ইংল্যান্ডের গুন্ডা বাহিনী, গুন্ডা সমর্থকদের কথা অনেক শুনেছেন, কিন্তু স্পিরিটে মেক্সিকানরা যে কারোর কাছে কম যান না, এ পরিষ্কারই হয়েছে। খ্রিস্টের সামনে যেন তার আশীর্বাদ পেতেই ফুটবল খেলা শুরু হয়ে গেছে। তিজুকা ন্যাশনাল ফরেস্টের মধ্যে এই মূর্তি, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 2323 ফুট ওপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 2323 ফুট ওপরে ফুটবল খেলা চলছে। দেখতে পাচ্ছেন ঘানার সমর্থকেরা, তারা এখানে এসেছেন মেক্সিকান সমর্থকদের সঙ্গে। একটু আগেই তাদের তর্কাতর্কি অবধি হয়ে গেছে, তবে কোনোটাই হিংসা এবং অশান্তির দিকে ছড়ায়নি। সব মিলিয়ে গোল হয়ে ফুটবল খেলা চলছে। মেক্সিকানরা বলছেন মেক্সিকো ওয়ার্ল্ড কাপ জিতবে, ব্রাজিলিয়ানরা বলছেন ব্রাজিল, এমনকি ঘানার সমর্থকেরা বলছে ঘানা জিতবে ওয়ার্ল্ড কাপ। এই মুহূর্তে কেউই জানেন না যে বিশ্বকাপ ফাইনাল কোন দুটি দলের মধ্যে খেলা হবে, কিন্তু খেলাটি হবে মারাকানা স্টেডিয়ামে। এই রিওর মারাকানা স্টেডিয়াম প্রত্যেকে অন্তত একবার চোখের দেখা দেখতে যাচ্ছেন, তার কারণ যারা টিকিটও পাননি, হয় টিকিট সুলভ নয়, আর নয়তো অর্থের অভাবে টিকিট কাটতে পারেননি, তারা সান্ত্বনা পুরস্কার হিসেবে একবার না একবার মারাকানা স্টেডিয়ামের শেষ মুহূর্তের সাজসজ্জা দেখতে যাচ্ছেন। মারাকানা স্টেডিয়াম প্রস্তুত গুরুত্বপূর্ণ নানা খেলা এবং অবশ্য বিশ্বকাপ 14 ফাইনাল খেলার প্রস্তুতি নিয়ে। কীরকম সে প্রস্তুতি আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী কুন্তল চক্রবর্তী মারাকানা স্টেডিয়াম থেকে দেখাচ্ছেন, দেখুন আপনারা। ব্রাজিলের এস্তাদিও ডো মারাকানা স্টেডিয়াম, সংক্ষেপে মারাকানা। একদিকে মারাকানা মেট্রো স্টেশন, সেই মারাকানা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা ব্রিজ ক্রস করলে কিন্তু চলে আসা যায় এস্তাদিও ডো মারাকানা স্টেডিয়ামে। এবার 7টা ম্যাচ রয়েছে, এবারের বিশ্বকাপে 7টা ম্যাচ আয়োজন করবে মারাকানা স্টেডিয়াম, এবং অবশ্যই 13ই জুলাইয়ের ফাইনাল ম্যাচও হবে এই স্টেডিয়ামেই। গোটা দিন ধরেই কিন্তু এখানে পর্যটকরা আসছেন, যারা ম্যাচের টিকিট হয়তো পাননি, তারা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, এবং মারাকানা মেট্রো স্টেশনে কিন্তু বাড়তি ভিড় দেখা যাচ্ছে গোটা দিন, এবং এখনও কিছু কিছু ম্যাচের কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। সেই ছবিটা আপনাদের দেখানোর চেষ্টা করি।
কয়েকটি ম্যাচের টিকিট কিন্তু এখনও পাওয়া যাচ্ছে এবং সেই জন্য কিন্তু লাইনও দেখা যাচ্ছে এখানে দর্শকদের, তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন ম্যাচের টিকিট পাওয়ার জন্য। যে ম্যাচগুলো ঘিরে হয়তো অতটা উৎসাহ নেই এবং যেখানে ব্রাজিল খেলবে না সেসব ম্যাচের টিকিট কিন্তু এখানে এখনও পাওয়া যাচ্ছে এবং তার জন্য দর্শকরা এখানে কিন্তু গোটা দিনই আসছেন এবং স্টেডিয়ামের চারপাশে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেই ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করব, যেখানে গোটা স্টেডিয়ামের আশেপাশেই কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে এবং এখানে গোটা দিন ধরেই যেটা আপনাদের বলছিলাম যে সাধারণ মানুষ আসছেন, বিদেশ থেকে দর্শকরা আসছেন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে একটা ছবি তোলার জন্য। মারাকানা স্টেডিয়াম, যেই স্টেডিয়ামের প্রতিটি ঘাস ফুটবলের জন্য নিঃশ্বাস নেয়, সেই স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল ম্যাচ এবং সেই ফাইনালের জন্যই কিন্তু এখন অপেক্ষা ব্রাজিলের, এবং ব্রাজিলিয়ানরা আশায় যে তাদের নিজেদের দেশ অবশ্যই সেই ফাইনাল ম্যাচ খেলবে মারাকানা স্টেডিয়ামে এবং হয়তো তাদের হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি, সেই আশা নিয়ে কিন্তু বসে আছেন ব্রাজিলিয়ানরা। Have you got any tickets of this year's World Cup match? Yes, I bought them like six months ago in Colombia by internet in Sao Paulo. So we're going to Sao Paulo next Sunday to watch all the games down there. Where are you from? Colombia. We are from Colombia. And what kind of expectation do you have from your team this time? Go to the finals. Yay! Final and winners. And who is going to be your stars this time? The whole team. Yeah. Not Falcao. No Falcao this time, but No. Who's going to be the star this time? James Rodriguez. James Rodriguez is the best player in this moment. সান্তা তেরেসা মানেই ট্রাম আর ট্রামের স্মৃতি। এই যে গুমটিটা দেখছেন, এটা কিন্তু গুমটি নয়, এটা হচ্ছে ট্রামের একটি বগি। প্রথম দিকে ট্রাম এখানে ঠিক এই রকমই দেখতে ছিল। সান্তা তেরেসার যে গ্রাফিতিগুলো আছে তাতেও একদম পরিষ্কার ট্রামের ছবি আছে। নানা রকমভাবে সান্তা তেরেসা ট্রামের নামের সঙ্গে যুক্ত, কিন্তু এখন সান্তা তেরেসার ট্রাম আর চলে না। কেন চলে না সেও এক গল্প, তবে করুণ কাহিনী। এই যে ট্রামের ট্রাক দেখছেন, এই ট্রাকগুলো স্মৃতি হিসেবে রয়ে গেছে। কবির রক্তচাটে শহরের ট্রাম এই বিকেল বেলায়। এইখানে সান্তা তেরেসা ট্রামের ইতিহাসের সঙ্গেও রক্তপাতের ইতিহাস মিলেমিশে আছে। 2011 সালে ট্রামের একটি বগি উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান চারজন। এই ট্রাম এখনও সেই রক্তপাতের স্মৃতি বহন করে আছে। ঠিক এই জায়গায় ট্রামের দুর্ঘটনাটি ঘটেছিল এবং তারপর থেকে ব্রাজিল সরকার, ব্রাজিল প্রশাসন সিদ্ধান্ত নেয় সান্তা তেরেসায় ট্রাম আর চলবে না। স্মৃতি হিসেবে ট্র্যাক রয়ে গেছে, ট্রাম আর চলে না। কিন্তু সান্তা তেরেসা মানে শুধু ট্রাম নয়, সান্তা তেরেসা মানে শুধু স্মৃতি নয়, সান্তা তেরেসা মানে শিল্প। ঠিক কলকাতায় যেরকম বইমেলা, ব্রাজিলে তেমন সান্তা তেরেসা। শিল্পের আকর ঘর হিসেবে সান্তা তেরেসা কিভাবে এখনও নিজেকে মেলে রেখেছে এবং গোটা পৃথিবীর সমস্ত জায়গা থেকে পর্যটক টানছে শিল্পের কেন্দ্র হিসেবে, দেখাবো আপনাদের। আসুন আমার সঙ্গে সান্তা তেরেসায়। সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আমাদের চোখে দেয়ালগুলো, বিশেষ করে কলকাতার দেয়ালগুলো এখনও ভাসছে শুধু ভোট দিন আর ভোট দিন, এই প্রার্থীকে ভোট দিন, অমুক দলকে ভোট দিন। তার বাইরে দেয়ালের গ্রাফিটি যে সৌন্দর্য এবং শিল্পের কোন কথাটা বলতে পারে, কোন উচ্চতায় পৌঁছতে পারে, তা বোধহয় কেউই আর ভাবেন না। দেয়ালকে শুধুমাত্র দেয়াল লিখনের জন্য ব্যবহার করা হয়, তাও রাজনৈতিক দেয়াল লিখন, যেখান থেকে রসিকতা, কার্টুন, ব্যঙ্গচিত্র ক্রমশই কমছে। কিন্তু এই ব্রাজিলে এসে গ্রাফিতি বা দেয়াল লিখন কোন পর্যায়ে যেতে পারে, কতদূর শিল্পের শর্ত মানতে পারে, দেয়াল
আস্ত একটা শিল্প হয়ে উঠতে পারে তা ব্রাজিলে না এলে কিন্তু বুঝতে পারতাম না। বার্লিনের দেয়ালের অংশে বিভিন্ন অংশে নানা গ্রাফিতি, নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবি আমরা দেখেছি, আপনাদেরও দেখিয়েছিলাম একবার। কিন্তু এখানকার এই ব্রাজিলের দেয়াল লিখন এবং রাস্তার দুধার ঠিক দেয়ালে শিল্পকর্মের মাধ্যমে যেভাবে সাজানো হয়েছে, এর জন্য কিন্তু অর্থ লাগে না, লাগে শিল্পবোধ এবং পরিশ্রম, প্যাশন, শহরটাকে সুন্দর, আরও সুন্দর করে দেখার এবং দেখানোর ইচ্ছে। এই যে এখানে সাধারণভাবে কয়েকটা সিমেন্ট এবং কংক্রিটের স্ল্যাব রাখা হয়েছে, তার ভেতরেও এখানে একটা দাবার ছক করা হয়েছে। দাবা কেউ খেলেন কিনা সে দৃশ্য কোনোদিন আমাদের চোখে পড়েনি, কিন্তু এই গোটা ভাবনাটার মধ্যেও একটা ইউনিকনেস, একটা অন্যরকম কিছু, একটা শিল্প সমৃদ্ধ কিছু করার ইচ্ছেটা রয়েছে। ট্রামের কথা আপনাদের বলছিলাম, দেখুন গ্রাফিতিতে আজকে এই সান্তা তেরেসায় ট্রাম চলে না, কিন্তু স্মৃতিতে এখনও ট্রাম রয়ে গেছে। কলকাতায় এখনও ট্রাম চলে, তা সম্পূর্ণ স্মৃতি হয়ে যায়নি, কিন্তু ট্রামের স্মৃতি তুলে রাখার যে বাসনা, সেখানেও কিন্তু ব্রাজিল কয়েক কদম এগিয়ে। ট্রাম দুর্ঘটনায় কবি জীবনানন্দ দাশের মৃত্যু হয়েছিল। এখানে 2011 সালে যে 4 জনের মৃত্যু হয়েছিল তারা কেউ কবি ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও ট্রাম আর চলে না। এবং কবি, শিল্পী, সাহিত্যিককে এই সান্তা তেরেসা যে যত্ন নিয়ে লালন করে তা সত্যি ভাবা যায় না। সেই সান্তা তেরেসার নানা ছবি দেখাবো। এই গ্রাফিতি আপনাদের মুগ্ধ করবেই, আমাদের তো মুগ্ধ করছেই। আসুন আমার সঙ্গে সান্তা তেরেসার পথে। দেয়াল লিখন কেউ পড়তে পারেন, কেউ পড়তে পারেন না। যারা পড়তে পারেন না, ইতিহাসের বিচারে কোথায় ঠাঁই হয় আমরা জানি না, ইতিহাস বলবে। কিন্তু একটা জিনিস সত্যি, দেয়ালে সাধারণ মানুষের যে অনুভূতিগুলোর প্রকাশ ঘটে, যে প্রতিফলন ঘটে, তা সত্যি অসাধারণ। অন্তত এই সান্তা তেরেসায় পা রেখে বারবার এই কথাটাই মনে হচ্ছে। রাগ, দুঃখ, অভিমান, ক্রোধ, স্বপ্ন, হতাশা কিংবা প্রত্যাশা, এই সমস্ত দেয়ালে প্রতিফলন ঘটিয়েছে। যেমন এই মুহূর্তে আমার পাশে যে জনপ্রিয় মার্কিন কমিক্সের চরিত্রটি, তার নাম হাল্ক। এই হাল্ক অমিত শক্তিশালী, কিন্তু এই নামে, যদিও সেই নামটা তার আসল নয়, ব্রাজিলের একজন ফুটবলার আছেন এবং সেই 19 নম্বরের হাল্ক একা শক্তিতে টানছেন গোটা দলকে। গোটা দল ট্রামে চড়েছেন। কোন ট্রাম? আপনাদের একটু আগে বলছিলাম, সান্তা তেরেসায় বিলুপ্ত হওয়া, উঠে যাওয়া সেই ট্রাম। প্রতীকী সেই ট্রামে চলেছেন স্কোলারি সমেত ব্রাজিলের সমস্ত ফুটবলাররা। কোচের সঙ্গে নাইমার আছেন, অন্যান্য ফুটবলাররা আছেন ব্রাজিলের সাধারণ মানুষ, ব্রাজিলের সমর্থকেরা। প্রত্যেকে যাচ্ছেন কিন্তু বিশ্বজয়ের স্বপ্নে, বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে, এবং হাল্ক একা শক্তিতে তাকে টানছেন। আর তার জন্য ব্রাজিলের এই গোটা টিমকে প্রত্যাশার পারদ একেবারে যারা তুঙ্গে তুলে দিয়েছেন তারা হচ্ছেন সমর্থকেরা। তারা শুধু প্রত্যাশা নয়, সমর্থন দিয়ে, ভালোবাসা দিয়ে দলকে আগলে রেখেছেন। ফুটবল দলের উত্থান পতন, ফুটবলারের ব্যক্তিগতভাবে ফর্মের ওঠা পড়া নামা এসব থাকে, কিন্তু তারপরেও যেটা থেকে যায় সেটা হচ্ছে সমর্থকদের ভালোবাসা। এই সান্তা তেরেসায় যা প্রতিফলিত হয়েছে এই দেয়ালে অসাধারণভাবে। হাল্ক টানছেন গোটা ব্রাজিল দলকে। অমিত শক্তিশালী হাল্কের জন্য বিশ্বকাপের জয়ের একেবারে লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে কি ব্রাজিল? উত্তরের প্রত্যাশা থাকবে, কিন্তু দেয়ালের এই ছবিটা, এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রয়ে যাবে। একটা সময় কলকাতার কফি হাউসে কফি আসতো খাস ব্রাজিল থেকে, ব্রাজিলিয়ান কফি। কলকাতা সে সুখের দিন আর নেই, কিন্তু ব্রাজিলে পা দিয়ে
আপনি যে কোনো বড় ক্যাফেতে গেলে চা পাবেন খাস দার্জিলিং থেকে, একেবারে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে। শুধু সেখানেই শেষ নয়, বিস্ময়ের কিন্তু এটা সবে শুরু। তার কারণ বিশ্বকাপে এই দার্জিলিং চায়ের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। মেসিরা এই চা খেয়েই নাকি মাঠে নামতে পারেন তারা যদি চান। এই চা যা দার্জিলিং থেকে এই ব্রাজিলে এসে পৌঁছচ্ছে তার দাম প্রতি কেজি 18,000 টাকা। মহার্ঘ, কিন্তু দার্জিলিং চাই তুলনাহীন। আর এই যে ক্যাফেতে আমরা বসে আছি, এটা সান্টা মেরিনা সব থেকে বড় ক্যাফে। সব থেকে মজার কথা, পর্তুগিজ ভাষা কিরকম পরস্পর সংযুক্ত হয়। পর্তুগিজ ভাষায় চাকে কিন্তু চাই বলা হয়। সুতরাং সব মিলিয়ে এখানে একটা বাংলা গন্ধ পাচ্ছি, একটা নিজের রাজ্যের ঘ্রাণ পাচ্ছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রাজিল বাংলার কতটা কাছাকাছি আপাতত আপনারা এই নিয়ে চিন্তা ভাবনা করুন। আর এই ব্রাজিলের রিও শহরে বসে আমি চুমুক লাগাই এখানকার মহার্ঘ দার্জিলিং চায়। নেইমার, মেসি, রোনাল্ডো সবাই এই চা খাবে যখন রিফ্রেশমেন্টের টাইমে। ড্রিঙ্ক টি, বি হেলথি। ফুটবলের বিশ্বযুদ্ধ, মেসি, নেইমার, রুনিদের চোখ ধাঁধানো স্কিল, গতির লড়াই, প্রতিপক্ষকে কুপকাত করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে প্রতি মুহূর্তে ছক কষে চলেছেন স্কোলারি দেল বস্কেরা। স্নায়ু চাপ আর কঠিন চ্যালেঞ্জকে মোকাবিলা করার ব্লু প্রিন্ট। চাপ মুক্তি দেওয়াই এক কাপ চা, আর সেই চা যাচ্ছে এ রাজ্য থেকেই। ফুটবল বিশ্বকাপে ভারত না থাকলেও সেখানে দেশের প্রতিনিধিত্ব করবে দার্জিলিং টি। গোটা টুর্নামেন্টে ফুটবলার কোচেদের জন্য চা সরবরাহের বরাত পেয়েছে জার্মানির একটি সংস্থা, আর তারাই চা নিয়ে যাচ্ছে দার্জিলিং এর মকাই বাড়ি থেকে, কেজি প্রতি যার দাম প্রায় 18,000 টাকা। খালি 2014 ওয়ার্ল্ড কাপ না, 2008 অলিম্পিক্সেও আমরা ভাগ নিয়েছিলাম। সিলভার টিপস ইম্পেরিয়াল তো দুনিয়ার চাহিদা, সিলভার টিপস ইম্পেরিয়াল সবাই খেতে চায়। তারপরে আমাদের সেকেন্ড ফ্লাশ আছে মাস্কাটেল, উলং, সিলভার গ্রিন, হোয়াইট টিও আছে। এর আগে 2008 সালে অলিম্পিকের আসরেও মকাই বাড়ি চা সরবরাহ করা হয়েছিল। এবার সেই চা পান করেই ব্রাজিলের সবুজ মাঠের গালিচায় ঝড় তুলবেন মেসি, নেইমাররা। লক্ষ্য শুধু ওই সোনার ট্রফিটা। এক কাপ চায় তোমাকে চাই। ফুটবলের মক্কা যদি ব্রাজিল হয়, তাহলে ব্রাজিলের সংস্কৃতির মদিনা নিঃসন্দেহে এই সান্তা তেরেজা। এখানে সমস্ত ধরনের সংস্কৃতি, সমস্ত ধারার কলার চর্চা হতো। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পার্ক অন দ্য রুইন্স। এখানেই একজন ভদ্রমহিলা দীর্ঘ কয়েক দশক ধরে সমস্ত সংস্কৃতির ধারাকে বহন করে নিয়ে এসেছিলেন। কবি, লেখক, ব্যালেরিনিয়া শিল্পী, চিত্রশিল্পী সবাইকে সমান মর্যাদা দিতেন তিনি। আমরা এই মুহূর্তে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এছাড়াও এই সান্তা তেরেসার একটা অন্ধকার অতীত আছে। দাস ব্যবসার অন্ধকার অতীত এই পার্ক অন দ্য রুইন্সে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে। অষ্টাদশ শতাব্দীতে রিও বন্দর ছিল দাস ব্যবসার মূল কেন্দ্র। এখান থেকেই দাসেদের নানা জায়গায় পাঠানো হতো এবং সেখানে যখন এই সান্তা মেরিয়া পাহাড় কেটে কেটে লোকালয় তৈরি হচ্ছে, বহু দাস পালিয়ে গেছেন এবং এই কৃষ্ণাঙ্গ দাসের পালিয়ে যাওয়া নিয়ে নানা ধরনের সুরঙ্গ নিয়ে বহু উপকথা আজও প্রচলিত আছে। কৃষ্ণাঙ্গ দাস ব্যবসার অন্ধকার দিকের কথা, আতঙ্কের কথা হলো, কিন্তু আতঙ্কের আরেকটা গল্প আপনাদের শোনাবো এই সান্তা তেরেসাকে ঘিরে। আজও যারা ব্রাজিলে আসেন বা আসতে চান, প্রত্যেককে বাধ্যতামূলকভাবে ইয়েলো ফিভারের টিকা নিতে হয়। আমাদেরও হয়েছে। এই ইয়েলো ফিভার ব্রাজিলে একসময় মহামারীর আকার নেয়, আর রিও শহরের আতঙ্কিত নগরবাসীরা সবাই দলে দলে পাহাড়ে উঠে আসেন। কোন পাহাড়ে? পাহাড় কেটে বানানো জনপদে এই সান্তা তেরেজায়। এবং
তারা উঠে আসতেন, তার কারণ তারা বিশ্বাস করতেন যে মশা পাহাড়ের এত দূরে উপরে উঠে আসতে পারবে না। সেই থেকে সান্তা তেরেসা রিও নগরের যেন ছায়া শুনিবি শান্তির নীড়, বাঙালি কবির কথায় সেই আশ্রয়দানের ইতিহাসও কিন্তু রয়েছে সান্তা তেরেসায়। সুতরাং সান্তা তেরেসা একদিকে যেমন সংস্কৃতির পীঠস্থান, অন্যদিকে চরম বিপর্যয়ের সময় রিওবাসীকে আশ্রয় দিয়েছে এই পাহাড় কেটে তৈরি হওয়া জনপদ। এখানে পা রেখে তাই রোমাঞ্চিত হতেই হয়। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, কিন্তু শেষে বিদায় নিতে নিতে আমরা দেখে নেব অসাধারণ সান্তা তেরেসার নানা বাড়িঘর, দেয়ালের গ্রাফিতি, দেয়াল লিখন, সাধারণ মানুষের উৎসাহ, উদ্দীপনা, আবেগ, তার ছবি। ভালো থাকবেন সবাই।